হে বাবা রুকমান, তুমি একটু দেখো না। দেখো তোমার বাবা আমারে মারধর করে তাড়িয়ে দিচ্ছে বাড়ির থেকে। আমার কাবু জুবর খুলে সাহেবলাস পরে আমি দাঁড়িয়ে আছি, আমাকে এত মানহানি করে মানুষের সামনে কেন যে তোর বাবা রে বাবা। তুমি একটু দেখো না, আমি আর কত এই অত্যাচার সহ্য করবো তোমার বাবার। হ্যাঁ, আমার এই 6 মাসের পেটে বাবু এখন এটা বলতেছে যে এটা নাকি তোমার। আজ তুমি একটু এ বিষয়ে তোমার বাবাকে কিছু বলো। এই বয়সে এইরকম মানিজ্য হানি করলে আমার মানিজ্য থাকবে? তুমি বলো আমাকে। বাবা কি আছে তোমার ধারে? না রে বাবা, তোর বাবা আমার সঙ্গে এই আচরণ করতেছে, আমাকে এরকম করে আমার সঙ্গে এই খারাপ বিহেভ করে সে বাসার থেকে কোথায় যেন রাগ করে বের হয়ে গেল। তুই বল না বাবা, আমি কি করব? তুই না হয় এটা আবার করছিস করছিস, কিন্তু তোর বাবার বলে তো আমি এটা চালিয়ে দিছিলাম। কিন্তু তোর বাবা এটা এখন মেনে নিচ্ছে না। সে কথায় কথায় উঠতে বসতে আমাকে বলে, তুই থেকে এটা বাদিয়ে নিয়ে আসিস, আমাকে এটা জব দিয়ে করতে হবে তো, তারপরে তাছাড়া তোকে আমি ভাত দেবো না। এখন তুই কি করবি বল। আচ্ছা মা, তুমি আমাকে বলো যে তুমি আমাকে একদিন বললে যে তোমার সন্তানাদি বাবা দিতে পারে না, বাবা নাকি অক্ষম। তো তুমি আমাকে ছোটবেলায় এক গরিব মানুষের কাছ থেকে আমাকে নিয়ে এসে লালন পালন করে এত বড় করছো। আমি তো আর তোমার পেটের সন্তান না, কিন্তু তোমার আমি যখন বড় হলাম, তো তোমার এই আক্ষেপ শুনে তো আমি তোমাকে এই উপকারটুকু করছি। এখন নিজের মুরদ নেই, একজন দেশে সেটাও মেনে নেবে না, আবার মাঝে মধ্যে এসে তোমার সঙ্গে এইরকম ঝয়ঝামেলা করতেছে। তা করবে কেন? গেছে কই? আমার কাছে ফোনটা ধরায় দাও। আরে বাবা, তোকে তো সে সন্দেহ করতেছে না। সে আমাকে বলতেছে যে তুই থেকে এটা বাদিয়ে নিয়ে আসছিস। আমি তো তোকে দিতে এতদিনে পারলাম না, আর কি করে তোর এটা এখন হলো? 6 মাসের বাবু পেটে তোর। তুই কোথায় গেছিলি? কার সঙ্গে ইটিস পিটিস করছিস? তোর নাগরটা কে? পীড়িতের ওই নাগর কে? আমি এটা জানতে চাই। আমাকে খুব জবরদস্তি করে কথা বলছে। সে উঠতে বসতেই আমার সঙ্গে এরকম মন মালিন্য করে চলতেছে। আমি কি করব বল না? এখন আমি সন্তান সম্ভব না। আমার এই 6 মাসের পেটে বাবু, আমি এই সময় যদি তোর বাবার সঙ্গে জয়ঝামেলা করি, মানুষ কত কটু কথা বলবে। আমার কি মানের জোচ্ছে রাখতেছে বল? কিন্তু আমি তো জানি যে এটা আমি তোর কাছ থেকে নিয়েছিলাম। আর এটা সে এখন কিছুতেই মেনে মেনে নিচ্ছে না। এখন কি করে যে তাকে তোর কথা আমি বলি? তোর কথা কি বলা যাবে তুই বল? তোর কথা বললে আমাকে বাড়ির থেকে একদম তাড়িয়ে দেবে। যাই হোক, আমি এত করে বলতেছি এটা তোমারই, এটা তোমারই। মানুষ সবসময় একরকম থাকে না। সে কিছুতেই বিশ্বাস করে না। এখন আমি কি করব? এই জন্য বলতেছি তোর বাবারে তুই কি একটা ফোন করে কিছু একটা তো বুঝায় একটু বল যে মায়ের সঙ্গে এরকম খারাপ বিহেভ করো না। তুমি এই সমস্ত এই বয়স আচরণ করলে এবার মানুষ বলবে কি? এটা একটু বোঝাও না বাবা। আমি তাছাড়া যার পারতেছি না, আমি অসুস্থ মানুষ এই অবস্থায়। আর তুমি বাড়িতে আসো, বাড়িতে না আসলে এটার বিচার হবে না, তুমি বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। শোনো মা, ওই বাবা যেন আমাকে মাথাটা গরম করে না দেয়। কারণ আমি ইতিপূর্বে তোমার কথা শুনে কিন্তু তোমাকে ওইটা দিছি, কয়েকটা দিন দাঁত করে দিছিলাম, তাই হয়েছে। এখন এইটা তুমি বহন করো এবং এটার দাও, জন্ম দাও, সবই ঠিক আছে। কিন্তু বাবা তোমাকে ভুল বুঝতেছে। এইটা যদি আমি তাকে বোঝাতে না পারি, সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, যাক, তুমি তাকে আর নিষেধ করো না, আমি তোমাকে চালাবো। আর এই বাকি যে কয়েকটা মাস আছে, এই কয়টা মাস তোমার সঙ্গে কন্টিনিউ এখন থাকবো নিয়মিত, পূর্বের মতোই সুন্দর করে তোমাকে আদর যত্ন দিব আমি। বুঝতে পারছো? এ বাবা রুকমান, ভালো কিতে সত্যি বাড়িতে আসতেছিস? তুই আয় না বাবা। দেখ, এরকম আমার সঙ্গে উঠতে বসতে ঝামেলা পাকে মন ভার করে থাকে সবসময়, আমাকে তো ওটা তো দেয়ই না। ওই তুই যা দিছিস আর তোর থেকে যা আমার হয়েছে, তারপরে আর একটা দিনও সে আমার সঙ্গে মুখ ফিরে কথা বলে না, কাছে থাকে না। কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি আমি। তুই তাড়াতাড়ি আয় না। দেখ, আমারও এখন লাগবে। কারণ কমপক্ষে 2-3 মাস তো তুই আমাকে চালাবি। সুন্দর করে দিবি তুই আমাকে। দেখ, তোর ওইটার কথা আমি ভুলতে পারি না রে বাবা। অত সুন্দর, অত মোটা লম্বা, দেখ, আমার খুব ভালো লাগে। তুই আয় না বাবা। আমার খুব ইচ্ছে করতেছে, কারণ তোর বাবা আমাকে সময়ই দিচ্ছে না। সে আমার সঙ্গে এরকম ঘেজর ঘেজরি করবে বাড়িতে, নাকি সে একটু ভালো করে কথা বলবে? তো ওই সমস্ত দেবে কখন তুই বল? এই জন্য তোর তুই প্রয়োজন, আমার আমার এই সময় লাগবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, বুঝি তো সবই, কিন্তু আমি তো তোমাকে আসলে বাবার উপরে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তায় আছি। তো উনি যখন তোমার সঙ্গে এইরকম বিহেভ করতেছে, এটা তো আর আমি জানি না। আর তুমি এত কষ্টের মধ্যে আছো, তাও তো তুমি ইতিপূর্বে আমাকে বলোনি। ঠিক আছে, শোনো, আমি 2-3 দিনের মধ্যেই বাড়িতে চলে আসতেছি। আর আসলে তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। আর শোনো, যেহেতু ওইটা আমি তোমাকে দিয়েছি, ওইটা সুন্দর করে পৃথিবীতে নিয়ে আসো। তারপরে ওর দায়িত্ব, যা কিছু ভরণ পোষণ বাবা যদি মেনে নাও নাও, আমি ওইটা নিজে বহন করব। আর শোনো, আমার খুব লাগবে, আমি তোমাকে ভুলতে পারতেছি না।
মানে তোমাকে আসলে কয়েকটা দিন যেভাবে ঠিকঠাক মতো এটা দিছিলাম, তারপর থেকে আমার খুব মনে পড়তেছে, আমি বারবার মিস করি, কিন্তু তোমাকে কিছু বলতেছি না, ফোন করেও কথা বলি না, বলতেছি না এই জন্য যে হয়তো বাবার কম পরে যাবে, অথবা বাবার সঙ্গে তোমার ঠিকঠাক মতো চলতেছে এই জন্য। কিন্তু উনি যে ভিতরে ভিতরে তোমার সঙ্গে এই ধরনের অশান্তি দিনের পর দিন করেই চলছে, তা তো আর আমি জানতেছি না। আরে বাদ দাও তো তার হিসাব। সে যদি তোমাকে কোনো রকম মানে ইয়ে না করে, এলাও না করে, তুমিও এলাও করবে না। তুমি সম্পূর্ণ আমার উপরে নির্ভর করো। আমি তোমাকে একটার কাছে পাঁচটা দেবো, সমস্যা আছে? আমি ঠিকঠাক মতো চালাবো। আরে আমার যা আছে তার তো ওই ওই রকম মুরতি নেই তো, অযথা সে তোমার সঙ্গে বাড়তি এরকম কথা বাড়াচ্ছে কেন? সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, যাক, একে তার কোনো নিষেধ দিও না, ধরে রাখো না। আমার উপর নির্ভর করো তুমি, আমি আসতেছি। তুই যখন এত করে আমাকে সাহস দিলি, তাহলে তো আমি তোর কথাই এখন থেকে শুনবো। জানিস, আমি এই অবস্থায় না খুব নার্ভাস হয়ে গেছি, কারণ সে সব সময় আমার সঙ্গে এরকম করতেছে। আর তুই যখন এতটুকু আমাকে সাহস দিছিস, আমি একদম স্টিল আছি। আর আমি তোর বাবার কথায় ভেঙে পড়বো না। সে যদি আমার সাথে এরকম বিহেভ করে, আমিও তার সঙ্গে উঠে পড়ে লাগবো। বাড়ির থেকে যদি কোথাও চলে যায়, যাক না, আমি তার ভরসা করবো না। তুই যদি আমাকে ঠিকঠাক মতো চালাইতে পারিস, জানিস, সেদিনের কথা আমারও খুব মনে পড়ে রে। তুই এত সুন্দর করে আমাকে দিলি না, মানে এত সুন্দর আমি কখনো তোর বাবার কাছ থেকে পাইনি। দারুণ লেগেছিল তোর আচরণটা, তোর ব্যবহারে আমি মুগ্ধ, জানিস। তুই ওইভাবেই মানে চিৎ কাট বুননেই যেভাবে খুশি, যত খুশি। দেখ না, আমি তো ওই রকমই আছি। একদম আমার শারীরিক পায়ের থেকে মাথা অব্দি কোনো কিছু মানে হস্ত নষ্ট হয়নি, কত সুন্দর আছে, যত্ন করে রাখছি। তোকে আমি আসলে এটা সম্পূর্ণ কিছু উপহার দেব। একদম ওই অবস্থায় আছি। তো তুই বাড়িতে আয়। আর শোন বাবা, একটা কথা বলি, এই নতুন মেহমানদের যখন দুনিয়াতে নিয়ে আসতেছি, তাহলে ওর নাম রাখবে কি, একটা কিছু ঠিক কর। তোর নামের সাথে মিল করেই কিন্তু ওর নামটা রাখবি, তোর বাবার নামের সাথে না, বুঝতে পারছিস? আরে হ্যাঁ মা, ওটা যেহেতু আমার, ওটা বাবার নামের সাথে যাবেই তো না, আমার নামের সঙ্গে মিল করে ওর নামটা রাখবো। আরে একটা কেন, পরবর্তীতে প্রয়োজনে যদি এটা ছেলে হয়, পরবর্তীতে মেয়ে আসবে, তুমি রেডি থাকো, আমি আছি না, তোমার কোনো টেনশন নেই। আর শোনো, ওই বেটার পারে কোনো তোমার নির্ভর আর করার দরকার নেই। ও ওর মতো করে থাকগা, রাগ মারাইছে, রাগ নিয়ে ও ভাতে দিয়ে খাগগা। আমি তোমার জন্য থাকলাম, তুমি শুধু আমাকে কন্টিনিউ চালিয়ে যাবে। আর সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, তাহলে তো তোমার আর আমার আর ভালো হবে, দিনপথ সুন্দরভাবে চলতে পারবো। আর আমারও জানো, খুব ভাল লাগে তোমাকে, কেন যে বুঝি না। তোমার ওই গোলাপি ঠোঁট দুটো, তোমার চোখ টানা টানা চোখ দুটো, মানে তোমার মায়াবী মুখখানা দেখলেই আমার দারুণ মায়ায় পড়ে যায়, খুবই ভালো লাগে। আর জানো, তোমার পায়ের থেকে মাথা অব্দি মানে কত সুন্দর, সুঢল, হুষ্টপুষ্টু। হুম, দেখলেই যে আমি পাগল হয়ে যাই। তো ঠিক আছে, আমি কিন্তু 2-3 দিনের মধ্যে চলে আসতেছি, আমারও কাজ শেষ এদিকে। আমি মনে মনে ভাবতেছিলাম যে বাড়িতেই আসবো, তো তুমি যখন এত করে এই সমস্ত সংবাদ দিলে, আর আমি এখানে থাকছি না। আমার মনটা এখন চলে গেছে তোমার কাছে, আমি চলে আসতেছি। আচ্ছা বাবা, আয় তুই। তোর অপেক্ষায় আমিও পথ গুনতেছি। আর শোন, এরকমান, মনে পড়ে তোর সেই কথা, ওই যে তোর বড় পুকুরে বাড়ি বিয়ের অনুষ্ঠানে ওই যে দাওয়াত খাইতে গেছিলাম আমরা ফ্যামিলি সবাই? সেদিনকে ওই যে শোয়ার জায়গা ছিল না, একটা রুমে সবাই আমরা ঘুমাইছিলাম, মনে আছে? তোর বাবা ওই যে তাস খেলার জন্য কোথায় যেন বাইরে, তারা ওই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় সারাটা রাত কাটিয়ে দিল। আর সেই রাত্রিরে যে তুই আর আমি কি করেছিলাম ওই রুমের মতো, মনে আছে? হ্যাঁ। ওই রাতের কথা না আমি মাঝে মধ্যে ভাবি, জানিস। তুই যে ওই রাত্রে একটা সুযোগ পেয়ে আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করছিলি রে বাবা। সেদিনই তো আমি দেখছিলাম যে তোর ওইটা অত মোটা, অত সুন্দর, জানিস, অত বড়, এটা দেখে আমার মানে খুবই ভালো লাগছিল সেদিনকে। তা আমি সেদিন থেকে ঠিক করলাম যে এইটা আমি আজ হোক কাল হোক, তোকে যেভাবেই হোক, তোর কাছ থেকে আমি এটা নেবই। কারণ ইতিপূর্বে তোর বাবা কখনো এত সুন্দর কোনো কিছু আমাকে উপহার দেয়নি, জানিস। এই জন্য আমার মধ্যে একটা আফসোস কাজ করে। তো ওই রাত্রি যখন আমার আশাটা তুই পূরণ করলি, আমি দারুণ সেদিন খুশি হয়েছিলাম। মানে তুই তোর ফজরের আজান পড়ার আগ মুহূর্ত পর্যন্ত সারা রাত এই যে আমার সঙ্গে বগর বগর করে কথা বললি, নানান কথা শোনালি। মই ফাঁকি ওই যে আমাকে এত সুন্দর করে সুখ দিলি, মজা দিলি, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম। তুই যে অত সময় ধরে করতে পারিস, আমার জানা ছিল না। মানে সেদিন থেকেই আমি তোর প্রতি একদম দুর্বল হয়ে গেছি। তোকে সবসময় আমি কল্পনায় রাখি, তোকে নিয়ে ভাবি। মনে মাঝে মাঝে মনে হয় কি জানিস, তোর বাবার যদি কিছু একটা হয়ে যেত, কোথাও যদি চলে যেত, তাহলে সারাটা জীবন তোকে দিয়েই আমি পার করতাম। কারণ তোর মতো এইরকম পারদর্শী ছেলেই আমার জন্য পারফেক্ট।
কারণ আমি তো তাগড়া জোয়ান একটা তোর মা। আর এইরকম কিছু চালানোর মতো তোর বাবার কোনো তুই মানে যোগ্যতাই নেই। এখন কি বলবো বল? কপাল গুনে বিয়ে শাদী হয়ে এই সংসারে আসছিলাম, মুরত নেই একটা সন্তান গিফট করার মতো। সে আবার এই সময় এসে বড় বড় কথা। দেখ না, তুই আমার যে উপকারটা করছিস আজকে, কোন মেয়ের, কোন বাঙালি কোন মেয়ের মানে শখ করে না যে নিজের পেটে একটা সন্তান হোক? কোন মেয়ে একটা তাই না যে তার পেটে নিজের সন্তানকে সে লালন পালন করুক? দেখ, তুই ছোট থাকতে তো মানে আমার সন্তানাদি সে তখন দিতে পারলো না, তখন তোকে আমি দত্তক নিয়ে এসে পুষিয়ে এত বড় করছি। আজকে তুই অনেক বড় হয়ে তুইও লম্বা চড়া অনেক সুন্দর হয়েছিস। আর তোকে দিয়েই তো আজকে আমার জীবনে সফলতা খুঁজে পেলাম রে। আমি কি এটা ভুলতে পারি? তুই বল না। আরে, আমি তো ওই অবস্থায় আছি। এখন তুই আসলে নতুন করে শুরু করবি। তোর বাবা আমাকে রাখুক আর না রাখুক আমার কোনো যায় আসে না। আমি তোর উপরে কিন্তু নির্ভরশীল। আরে তোরটা আমার নিতে দারুণ লাগে, বুঝিস না কেন? তুই অত সময় ধরে ইয়ে করিস, এটাই আমার সবচাইতে ভালো লাগে। তোকে ধন্যবাদ দি জানিস। আর শোন, আর একটা কথা বলি। শুনতেছি, বলো। মানে তোর বাবা যদি তুই আসার পরে কোনো মানে কোনো কথায় কথায় বেঁধে ওঠে, তাহলে তুই বলবি যে তোমার চোখ যেদিকে যায় তুমি সেদিকে চলে যাও, তোমার এই সংসারে দরকার নেই। মানে তুই যেভাবে হোক তাকে যদি আমার কাছ থেকে আলাদা করে দিতে পারিস, সেটাই মনে হয় বেটার হয়। কারণ দেখ, প্রতিদিন এরকম সংসারে অশান্তি আর ভালো লাগে না রে বাবা। তুই থাক না আমার পাশে, তুই থাকলে আমি সারা জীবনে পৃথিবীতে সুখী। আমি আমার মতো সুখী কেউ হবে না জানিস। আচ্ছা যাক মা, যখন তুমি এই কথা বলছো যে আমার মতো এক হতভাগীকে পেয়ে তুমি জীবনের সুখী হতে পেরেছো, তাহলে আমি নিজেকে ধন্যই মনে করছি। আর আশা করি আগামী দিনগুলোতে তোমাকে এইভাবে সুখী দেব, সুখী সুখী রাখবো। কারণ আমি জানি যে আমার সবকিছু পেয়ে তোমার পরাণটা জুড়ায় গেছে, পরাণটা ভরে গেছে। আর এর চেয়েও তোমাকে সুখী করব, এর চেয়েও তোমাকে মজা দেবো, শান্তিতে রাখবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, আমি আগামী 2-3 দিনের মধ্যে চলে আসতেছি, আমার কাজ শেষ। তো এখন রাখি না, আর কিছু বলবা? না রে বাবা, আর কি বলবো জানিস, তোর কথা শুনে না আমার পরানটা একদম ভরে যায়। আমার শুধু তোর সাথে কথা বলতেই মন চায়, তোরটা নিতেই মন চায় জানিস। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। আর এদিকে তোর বাড়ি মানে বাবাও অশান্তি করতেছে, এটা তাড়াতাড়ি এসে একটা ফয়সালা করে দে, মীমাংসা করে দে। আর তোর উপরে আমি ডিফেন্ড করতেছি। আর হাতেও তো সময় নেই, 6 মাস চলতেছে, কিন্তু মনে রাখবি এই 6 মাসের থেকে বাকি এই 2-3 মাস কিন্তু একা ধারসে করে যাবি, কোনো ভয় নেই। আমি তোকে দিব, বুঝতে পারছিস? সুন্দর করে দিবি তুই যেভাবে পারিস। আমি তোরটা নেওয়ার জন্যই কিন্তু মানে অনেক অপেক্ষায় আছি। তুই তাড়াতাড়ি চলে আয়। তো ঠিক আছে, কাজ যখন আছে আর কেউ শুনে ফেলতে পারে, আমি রাখতেছি। ওকে মা। আর শোনো, ওই আমি না আসা পর্যন্ত বাবার সঙ্গে নতুন করে আর কোনো ঝয় ঝামেলায় জড়ায় না। আমি খুব শীঘ্রই চলে আসতেছি, ততক্ষণে অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। কিরে, যাওয়ার সময় একটা দিয়ে গেলি না, হ্যাঁ? আচ্ছা, ওকে, বাই বাই। এসে দেবো। বাই। তো বন্ধুরা, আমার ছেলের কাছ থেকে একটা সন্তান নিয়েছিলাম, তাই সংসারে কি ঘটেছিল এইটা তোমাদের শেয়ার করতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। তো যদি এই ঘটনাটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।